আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমার নতুন আরও একটি ট্রাভেল ভ্লগে। আজকে আমি যাচ্ছি পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে গ্রিন লাইনের রিজার্ভ এই স্কানিয়া বাসটিতে করে। ইতিমধ্যে যারা আমার পেজে অ্যাক্টিভ আছেন বা ইউটিউবে ভিডিও দেখে থাকেন তারা জেনে গেছেন ডাবল ডেকার বাসে কিন্তু আমার ঢাকা থেকে পটুয়াখালী আসা হয়েছিল। ব্যাক করার সময়ও আমি গ্রিন লাইনকে বেছে নেই এই পেইন্টের কারণে, শুধুমাত্র আমার অনেক পছন্দের একটা পেইন্টের বাস এইটা। বৃষ্টিময় ওয়েদার সহ রোমাঞ্চকর একটা ভ্রমণ কাহিনী শেয়ার করব আজকের এই ভিডিওতে। তবে তাই নয়, আমাদের বাস নির্দিষ্ট গতিতে চলতে থাকে। সব মিলিয়ে পটুয়াখালী থেকে ঢাকা ফেরার গল্প শেয়ার করব এই ভিডিওতে। কত সময় লাগলো, ভাড়া কত নিয়েছে এবং এই বাসটার নেগেটিভ এবং পজিটিভ দিকগুলো তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে। এখন সময় বিকেল 4টে। আমি 1400 টাকায় টিকিট কেটে আমার সামনে যে বাসটি দেখতে পাচ্ছেন এই বাসে আজকে ফিরছি ঢাকায়। রিজার্ভ বাস, অনেক দিনের একটা ইচ্ছা ছিল এই বাসটা একটা ট্রাভেল করার, সেটার সুযোগ হয়ে উঠেছে আজকে আর কি। তো আজকে আমি এই বাসটি যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। তো আমি ওঠার সাথে সাথে বাস ছেড়ে দেওয়া হয়। ডাবল ডেকার যে বাসটিতে এসেছিলাম তাকে এখানে রেখেই আমাদের যাত্রা শুরু হয়, মানে আমার যাত্রা শুরু হয় ঢাকার উদ্দেশ্যে। রাস্তা ভেজা ছিল, গাইড সাহেব দেখতেছিলেন কোথায় কোথায় অনলাইন বুকিং কিংবা কাউন্টারে যাত্রী আছে। এখানে একটা ছোট্ট টোল প্লাজা ক্রস করে আমরা পটুয়াখালী বরিশালের যে হাইওয়ে রয়েছে সে রাস্তা ধরে চলতে থাকি। কিছুক্ষণের মধ্যেই একটু বৃষ্টির দেখা পাই, রাস্তায় তাই ভেজা থাকে। আর এইখানে বলতে হয় পটুয়াখালী থেকে বরিশাল পর্যন্ত রাস্তাটার পরিবেশ বেশ ভালোই, মানে চওড়া বা চিকন রাস্তা হলেও এর পরিবেশ বা মনোরম একটা বিষয় যেটা সেটা লক্ষ্য করা যায়। আমরা এখন অবস্থান করতেছি পায়রা সেতুর টোল প্লাজাতে। এখানে আমাদের টোল দিতে হবে, টোল দিয়ে আমরা পায়রা সেতুতে উঠবো আর কি। তো এই দক্ষিণ অঞ্চল মূলত নদীমাতৃক এই জেলাগুলোতে বেশিরভাগই আপনি নদী দেখতে পারবেন, ব্রিজ দেখতে পারবেন, সেতু দেখতে পারবেন। পায়রা সেতু কিন্তু পটুয়াখালীর ফেমাস একটা জায়গা, বা অনেকটা মানে এই জায়গাটার সাথে নামের সাথে সংযুক্ত বিষয় একটা পায়রা সেতু। তো সেতু সৌন্দর্য কিন্তু বেশ ভালোই, আমি দেখেছি যেদিন আসতেছিলাম, মানে আজকেই যখন আসতেছিলাম ঢাকা থেকে ডাবল ডেকারে আমাদের এখানে ব্রেক দেওয়া হয়েছিল একটা ছোট্ট। যারা গত ভিডিও দেখেছিলেন তারা বলতে পারবেন, সে তখন কিন্তু দেখেছিলাম যে বেশ সুন্দর একটা জায়গা কিন্তু এটা।
এখানে দেখতে পাচ্ছেন বিশাল একটা গেট, যেখানে লেখা রয়েছে স্বাগতম বরিশাল সিটি কর্পোরেশন। এখানে টোল দিতে হবে, মানে যে সেতুটা আমরা ক্রস করলাম এইটারই টোল দিতে হবে, আর কিছু না। টোল পরিশোধ করে আমরা বরিশাল সিটি কর্পোরেশন ঢুকলাম। যাওয়ার সময় ঠিক এভাবে আমরা এই গ্যাঞ্জামের মুখোমুখি হয়েছিলাম। গত ভিডিওতে উল্লেখ করেছি যে বরিশালের সমাবেশ ছিল, যার কারণে লোকজনের ভিড় বা যানবাহনের ভিড়টা অতিরিক্ত ছিল। সেই গ্যাঞ্জাম যানবাহন সব কিছু অতিক্রম করে আমরা বরিশাল শহরের ভিতর দিয়ে এখন বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। এইখানে একটু পরে আমাদের বরিশাল কাউন্টার সামনে বাস ব্রেক দেওয়া হয়। দেখতে পাচ্ছেন ডাবল ডেকার বাস, যেটি যাত্রী নেওয়ার জন্য অপেক্ষায় রয়েছে, এবং আমাদেরও এখানে যাত্রী রয়েছে। যাত্রী উঠানো শেষ হলেই আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। আমি যদি আপনাদের এই গ্রিন লাইনে বিজনেস ক্লাস বাসটির সিট পজিশনটা দেখাই বা ফোল্ডিং বিষয়টা দেখাই, প্রথমে যদি লেগ রেস্টটা একটু উঠানোর পরে কিন্তু আরও দুইভাবে এটা লেগ রেস্টটা লম্বা করতে পারবেন। দেখুন যেভাবে লম্বা করলাম, মানে একটা স্লিপার বেডে যতটা পা মেলিয়ে অ্যাডজাস্ট করে ফেলেন, এই সিটও কিন্তু সেটাই সম্ভব। এটার ব্যবহার মানে বেশ ভালোই লাগে আমার কাছে, যে পুরো পার সাথে ঠিকঠাক আছে। বাসের যে ইন্টেরিয়র রয়েছে এটাও কিন্তু মানে অনেকটা আনকমন, খুব কম বাসে এরকম দেখবেন। আমার কাছে এই ইন্টেরিয়রটা অনেক অস্থির লাগে বলতে গেলে। সব মিলিয়ে এই বাসটিতে 27 টাকা বিজনেস ক্লাস সিট দেওয়া হয়েছে। আমি এখন আছি একদম বাসের লাস্ট সিটে। তো এখান থেকে যেটা বরাবরই আপনাদের দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে সামনের তুলনায় পিছনে আসলে কেমন শব্দ পাবেন বা কেমন কমফোর্টেবল পাবেন। যেটি স্থানীয় একটা বাস, ইঞ্জিন রিপ্লেস লাইনে সিজন করা হয়েছে, যার ফলে এটাকে হাইব্রিড বলা হয়। আর সাউন্ড একটু লাগতেছে, ইঞ্জিন সাউন্ড লাগতেছে না, ইঞ্জিন সাউন্ড ঠিকঠাক আছে, বাট আমার মনে হয় বডির সাউন্ড এটা, হ্যাঁ বডি একটু ঝনঝন করতেছে। তো একবারে লাস্ট সিটে যদি আপনি ট্রাভেল করেন তো একটু মাথা ধরতে পারে এই সাউন্ডটা, মানে আমার ধরতেছে, তো আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। সেক্ষেত্রে আসলে চেষ্টা করবেন সামনে সিট নেওয়ার এই বাসগুলোতে আর কি। আর বয়স তো কম হইল না বাসগুলোর, এটা আপনাকে মানতে হবে। তবে সাসপেনশন আগের মতনই আছে, ইঞ্জিন সাউন্ড আগের মতনই আছে, বডিতে একটু কাজ করানোর দরকার আমার মনে হয়।
এটা হচ্ছে বাসের ড্যাশবোর্ড, চাইনিজে হাইব্রিড ড্যাশবোর্ড। এটা আমরা এখন আছি হোটেল ব্রেকে, যে ব্রেকে মানে যে হোটেলে ব্রেক দেওয়া হয়েছিল গতবার, সেই হোটেলে আবারও ব্রেক দেওয়া হয়েছে। এখানে বোর্ড লাগানো হচ্ছে ঢাকা থেকে পটুয়াখালী। আর ইরিজার শেপের বাসগুলো আমার কাছে অনেকটা কিউট লাগে, মানে দেখতেই কেমন যেন একটা কিউটনেস ভাব চলে আসে। এখানে দেখতে পাচ্ছেন সোহাগের একটা স্কেনিয়া বাস, স্কানিয়া, সেটাও ব্রেক দেওয়া হয়েছে। ইমাদের একটা বাস দেখতে পাচ্ছেন লেলেন সম্ভবত, সেটাও ব্রেক দেওয়া হয়েছে। এবং সব মিলে এই বাসের অন্যতম আকর্ষণীয় বিষয়ই হচ্ছে এই মানে পাতা পেইন্টটা। আমার কাছে অস্থির লাগে এই পাতা পেইন্টটা, যার কারণেই ফিরতিতে আর কোনো কোম্পানি চুজ করিনি বা অন্য কোনো ব্র্যান্ডও চুজ করিনি, এটাতে আসছি কারণ শুধুমাত্র পেইন্টের কারণে। তবে গ্রিন লাইনের সার্ভিস এখন পর্যন্ত যা পাচ্ছি মানে মারাত্মক, এটা সার্ভিসের সেরা, এটা আপনাকে মানতে হবে। তবে সার্ভিসের আরও একটা অংশ কিন্তু বাস, এটাও আপনাকে আসলে মানতে হবে। কেননা টিকিট কেটে যদি একটু নরভরে বাস পাই তেমন বিষয়টা খারাপ দেখা যায়। তো আমার মতামত থাকবে যে বাসগুলো রিপ্লেস করা কিংবা বাসের কাজ করানোর দরকার। এই বাসগুলোর অনেক বয়স হয়ে গেছে, যার কারণে একটু মানে বয়সের ছাপ পড়ে গেছে আর কি। ব্রেক শেষ করে হোটেল থেকে আমাদের বাস এখন বের হচ্ছে। আর ইতিমধ্যে রাস্তায় যখন চলতেছিলাম, ড্রাইভার সাহেব আমাকে বলতেছিল যে ভাই এই বিষয়টা আপনি কিভাবে দেখেন, যখন বিপরীত পাশে কোনো বাস আসে বা বড় কোনো যানবাহন আসে, সেটার এলইডি কিংবা যে ফগ লাইটগুলো ব্যবহার করে এগুলো আমাদের চোখে আসে, এই বিষয়টা আপনার জন্য কেমন? তো আমিও তাদের সাথে কথা বলে মতামত নিয়ে এটাই বুঝলাম যে আসলে এটা আসলে অন্যতম একটা খারাপ দিক ড্রাইভারদের জন্য। লাইটটা কোন জায়গায় কীভাবে ইউজ করতে হবে, তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে প্রত্যেকজন ড্রাইভারেরই। সব জায়গায় সবসময় লাইট জ্বালালেই আসলে তার সঠিক ব্যবহার আমার মনে হয়। তো সেক্ষেত্রে ড্রাইভারদের উদ্দেশ্যে বলবো যেখানে যে লাইটটা ব্যবহার করা দরকার সেইটাই সেখানে মানে করা দরকার আর কি। আর দ্বিতীয়ত এসব লাইটের ব্যবহার খুব বেশি প্রয়োজন বলে আমার মনে হয় না, যদি না সেটা একদম প্রান্তিক জায়গাগুলোর যে রোডগুলো রয়েছে সেগুলো। তো সেক্ষেত্রে এখান থেকে বিএটিআর কিছু একটা পদক্ষেপ নেওয়া দরকার। এভাবেই চলতে চলতে আমরা চলে আসলাম ভাঙ্গা গোল চত্বরে। গোল চত্বরের ইউটার্ন ঘুরে আমরা সোজা মাওয়া এক্সপ্রেস ধরে চলতে থাকবো।
চলার এত সুন্দর গাড়ি চালানোর হয় না। যাত্রী মজা পাইছে না? রাত তখন 9:30 আর আমরা এখন অবস্থান করতেছি দুলাইপাড় মোড়ে। সোহাগের স্কানিয়া বাসের সাথে আমরা একসঙ্গে জ্যামে কিছুটা আটকা পড়ে গেছি। তো আমি যদি পটুয়াখালী থেকে এই পর্যন্ত টাইম ধরে তাহলে কিন্তু 5.5 ঘন্টার মতো সময় লেগেছে আমাদের এখান এই পর্যন্ত আসতে। তবে এই বাসের লাস্ট স্টপেজ হচ্ছে কলাবাগান পর্যন্ত। এখন আমরা আছি আরামবাগে, বাস কলাবাগান পর্যন্তই চলে যাবে। নাম্বার নাই নামবে নামবে দোকান নাই দোকান হাজার ভাগ আছে। ঢাকা শহরের ফ্লাইওভার ব্যবহার করে আমরা জ্যামজট এড়িয়ে সামনে চলে যাচ্ছি এবং লাস্ট টাইমে আমি নেমে যাব আসলে কারওয়ান বাজার মোড়ে। তাদেরকে বিদায় জানিয়ে আমি বাস থেকে নেমে যাই এবং বলতে হয় সার্ভিসের কোনো কমতি পায়নি গ্রিন লাইনের এবারেও। সার্ভিসের জন্য গ্রিন লাইন ছেঁড়া, এটা আপনাকে মানতেই হবে। তবে বাসে কিছুটা নয়েজ পেয়েছি, সামনে একদম পাইনি, পিছনে পেয়েছি, যেটা আপনাদের ভিডিওর মধ্যেই উল্লেখ করে দিয়েছিলাম। মোটামুটি সার্ভিস ভালো পেয়েছি, বিজনেস ক্লাস বাস হিসেবে যথেষ্ট। তবে বাসগুলো রিপ্লেসমেন্ট দরকার এবং বয়সের যে ছাপটা রয়েছে এটা উঠায় ফেলা দরকার আর কি।